চারিদিকে নিস্তব্ধতা, একদম সবাই ঘুমিয়ে পড়েছে, শুধু দুটো প্রাণী জেগে আছে। দুটো প্রাণী বলতে তুই আর আমি। তো সত্যি রাত্রে পরিবেশটা কিন্তু একটা অসাধারণ একটা ব্যাপার। আর রাত্রে কিন্তু আমাদের যত চিন্তা ভাবনা সব কিছু কিন্তু একটু কমতে থাকে, আমরা একটু টেনশন ফ্রি হয়ে যাই রাত্রেবেলা, তখন কিন্তু আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারি। বিভিন্ন বিষয় মানে আমাদের যে প্রয়োজনীয় বিষয়গুলো, আমরা কিন্তু রাত্রেবেলায় একটু শান্তি বোধ করি, একটা মনে হয় একটা কবিতা লিখি, একটা গান গাই নিজের মতো, মনে হয় না বাড়ির ছাদে গিয়ে। এটা কিন্তু একটা ভীষণ সুন্দর একটা মুহূর্ত রাত্রেবেলা। আজকে আমরা তোর বাড়ির ছাদে, তোর বাড়ি তো প্রায়ই আমি আসি, তো সত্যি তোর বাড়ির ছাদে এই জায়গাটা আমার কিন্তু খুব ভালো লাগে। তুই তো সত্যি খুব লাকি যে আমার বাড়িতে সত্যি, আমার নিজেই খুব খারাপ লাগে যে আমার বাড়িতে সত্যি এত সুন্দর একটা ছাদ নেই কেন, যেটা তোর আছে। অবভিয়াসলি তুই খুবই লাকি। আমার মনে হয় কি যে এই ছাদটা না, যারা আমরা শিল্প, গান, ছবি আঁকি যারা, বা আমরা অভিনয় করি নিজের মতো করে, এই স্পেসটা কিন্তু খুবই সুন্দর, আমার মনে হয় দারুণ একটা প্লেস। বিশেষ করে এই জায়গায় আমরা নিজের মতো করে নিজেকে মেলে ধরতে পারি, পারফর্ম করতে পারি, যা যা ইচ্ছে নিজেদের মতো করে চিৎকার করতে পারি, দরকার হলে গলা ফেলে। ভীষণ মন খারাপ, রাগ হয়েছে কারোর উপরে, গালাগালি দিতে পারিনি তাকে আমি, আমার বসকে। ধরে সাপোজ আমার বসের সঙ্গে বাওয়াল হয়েছে, সে আমার ইনসেন্টিভ আটকে দিয়েছে, আমার ট্রাভেল অ্যালাউন্স আটকে দিয়েছে, সে চিৎকার করে গাল, কিন্তু আলটিমেটলি সেটা বড় কথা না। আজকে কথা হচ্ছে আমরা একটু আড্ডা দেবো রাত্রেবেলা, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, যেগুলো খুবই আমার মনে হয় খুব ইন্টারেস্টিং হবে এই আড্ডাটাতে আমাদের। আর এই আড্ডাটা করার একটা কারণও আছে। আমরা অনেকদিন ধরে ভাবছি যে আমরা একটা কিছু কন্টেন্ট ক্রিয়েট করবো। কন্টেন্ট ক্রিয়েট মানেই যে খুব ভালো রিডিং হতে হবে, খুব ভালো রাস্তার মধ্যে গিয়ে মানুষকে প্র্যাঙ্ক করতে হবে, সেটা তো না। আমার তো মনে হয় না কোথাও যে মানুষকে ছোটো করে গালাগালি দিয়ে ছাড়াও যে কন্টেন্ট ক্রিয়েট করা যায়। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটারকে দেখলাম, যার নাম হচ্ছে বিটকেল বাঙালি। লোকটা একটা গালাগালি দেয় না, কিন্তু কত সুন্দর একটা কন্টেন্ট ক্রিয়েট করা যায়। অ্যাকচুয়ালি বিষয়টা কী, যে আমাদের চারপাশে বিভিন্ন রকম ঘটনা ঘটছে, চলছে, সব কিছু তুলে আমরা যেভাবে ধরতে পারি, তুলে ধরাটার উপর ডিপেন্ড করছে। সাধারণকে অসাধারণ করে যায়, তাকে সুন্দরভাবে তুলে ধরা একটা বিষয় রয়েছে, তো সেটা একটা বিষয়। তো আজকে আমি তোর কাছ থেকে কয়েকটা প্রশ্ন করবো। তুই অনেকদিন ধরে আমাদের কলকাতা সব থেকে শ্রেষ্ঠ একটা জায়গায় যাস, নন্দনে, বিভিন্ন মানুষের সঙ্গে তোর মেশা, আনাগোনা, তোর ম্যাক্সিমাম বলতে গেলে নামী মানুষরা তোর বন্ধু বান্ধব বা তালিকাতে থাকে, সেটা বড় কথা না, কিন্তু আলটিমেটলি দিন শেষে আমরা কতটা খুশি সেটা একটা ম্যাটার করে। তোর কাছে শুনবো যে তুই, একটু আগে তোর সাথে আমার কথা হচ্ছিল যে এই প্রশ্ন করাটা খুব একটা বড়, খুব টাফ কোশ্চেন, যে কেমন আছেন, এই প্রশ্নের সাথে আদৌ করা যায়, আমরা কি সত্যি মন থেকে ভালো আছি কি ভালো নেই। তুই অনেকগুলো যুক্তি আমাকে দিবি, যে এই কোশ্চেনটা করাটা মনে হয় একটু একটু অন্যরকম লাগে, যে কেমন আছেন এটা জিজ্ঞেস করা যায় না বলে তোর মনে হয়। আমার মনে হয় যে এটা জিজ্ঞেস করা যেতেই পারে, আমি তাহলে আমার বন্ধুকে জিজ্ঞেস করতে পারি, ঠিক আছে কেমন আছিস। এই কোশ্চেনটা খুবই সিম্পল, কথা বা কঠিন, আমি তোর কাছে শুনবো এই কোশ্চেনটা একটু অভিমতটা কি? কেমন আছি এই জায়গাটা। বন্ধু হিসেবে যদি জিজ্ঞেস করিস তাহলে বলবো যে বিচ্ছেদের পর ভালো আছি। আর যদি তুই প্রফেশনালি জিজ্ঞেস করিস তাহলে বলবো যে আমার ব্যক্তিগত ব্যাপারে আমি তোকে কেন বলতে যাবো, আমি খারাপ আছি কতটা কতটা ভালো আছি সেটা আমার ব্যক্তিগত জিনিস। বন্ধু হিসেবে আমি বলতে পারি তোকে। তুই কী হিসেবে জিজ্ঞেস করছিস সেটা আমাকে বল। ক্যাজুয়ালি আমরা যখন মিট করি কারোর সাথে, ধরো এই সাপোজ আমার একটা বন্ধু ট্রেনের কোনো ডেলি প্যাসেঞ্জার হতে পারে, বা কারোর সঙ্গে হয়তো হঠাৎ দেখালো অনেক দিন পর, সে আমাকে চেনে, সে জানে যে আমি এই ট্রেনটা রেগুলার যাতায়াত করি, চিনি উনি আমি পাশাপাশি বসেছি, সেই হিসেবে আমি কাউকে জিজ্ঞেস করলাম কেমন আছেন, স্বভাবত সে উত্তর দেবে কেমন আছে। কিন্তু আমি তোকে জিজ্ঞাসা করছি তুই আমার বন্ধু হিসেবে কেমন আছিস, অনেক অভিজ্ঞতা, অনেক ভাঙাচোরা, অনেক কিছুর পর থেকে বেরিয়েছে, আজকে তুই কেমন আছিস, আজকে এই সুন্দর প্লেসটায় বসে, এই জায়গায় বসে রাত্রেবেলা তুই কেমন আছিস সেটা বলা। খোলাখুলি বলছি ভাই, বিচ্ছেদের পরে খুব ভালো আছি, দারুণ আছি। মানে এরকম দারুণ আমি বিগত বেশ কয়েক বছর ছিলাম না। দারুণ আছি, একদিক থেকে দারুণ আছি। অন্যান্য দিক থেকে কেরম আছি হয়তো একটু ঘেটে থাকতেও পারি, কিন্তু এই দিক থেকে খুব দারুণ আছি। মানে বিচ্ছেদের স্বাদ অনেকের ক্ষেত্রে বিষাদ হয়, আমার ক্ষেত্রেও যে হয়নি তা না, কিন্তু সেটা থেকে বেরিয়ে আমি খুব ভালো আছি, দারুণ আছি। মানে কেউ একজন বলেছিল এই বেশ ভালো আছি, আমি ঠিক সেই রকম ভালো আছি। এই বেশ ভালো আছি, কর্মকাজ নেই, চাকরির হাজিরা নেই, এরকম একটা ছিল ঠিক সেরকম ব্যাপার।
নানা রকম আছে। যাই হোক, আমরা নিজেদের মতো করে ভালো থাকতে তো আমাদের হবেই, কারণ জীবনে চলার পথে বিভিন্ন রকম কষ্ট পাওয়া, আনন্দ পাওয়া, ভাঙা চোরা সব কিছুই থাকে আমাদের জীবনে। জীবনটা একটা জার্নির মতো, সেই জার্নির পথটা তো সবসময় স্মুথ বা সরল হয় না, সবাই একটু থাকে সমস্যাটা। একদম ট্রেনকে নিয়ে সমস্যা হতে পারে, কষ্ট হতে পারে, আবার চাকরি না পাওয়ার সমস্যা হতে পারে, বা শিল্পীর তার শিল্পীর যে কেরিয়ার বা তার যে সাকসেস পাওয়ার যে বিষয়টা বা সফল হওয়ার যে লড়াই, সেখানেও একটা আফসোস থেকে যায় যে আমার শিল্প সত্তাকে আমি তুলে ধরতে পারলাম না, সেই জায়গাটা আফসোস একটা থেকে যায় কোথাও। তো এখন আমি যেটা বলতে চাইবো যে সাকসেস কি শুধুই মানে শিল্পীর মূল্যায়ন? আমার তো মনে হয় না যে না, একটা শিল্পীর মূল্যায়ন সাকসেসটা আমার মনে হয় 2025 সালের দোরগোড়ায় দাঁড়িয়ে আজকে যে একটা ওয়েব সিরিজের কথা বলি, যেটা গোটা ভারতবর্ষের মানুষের হৃদয়ের স্থান নিয়েছে, ছড়িয়ে গেছে চারিদিকে, সিরিজটা রীতিমতো সবাই দেখছে, এবং ওই ওয়েব সিরিজে নামটাই হোক বলতে লাগবে না, তো ওই নামটা বলবো, কিন্তু একটু দুটো কথা বলবো। কেন যে একটা ছোট্ট সংস্থা, অর্গানাইজেশন, একটা কোম্পানি টিভিএফ বা ভাইরাল ফিভার, তো এনারা যখন কাজ শুরু করেন, এনাদের যে ওনার ছিলেন, যিনি সৃষ্টিকর্তা চ্যানেলে, তিনি হয়তো খুব কোটিপতি ছিলেন না, তিনি আস্তে আস্তে শুরু করেছিলেন নিজের আইটি সব থেকে বড় চাকরি ছেড়ে দিয়ে উনি নতুন কিছু করতে চেয়েছিলেন। উনি শুরুটা সেভাবেই করেছিলেন, কিন্তু আজকে তারই প্রোডাকশন থেকে, তারই কোম্পানি থেকে যে ওয়েব সিরিজটা বেরিয়েছে পঞ্চায়েত, আমরা সবাই নামটা জানি, কিন্তু এই পঞ্চায়েতের ওয়েব সিরিজের আজকে 4টে সিজন চলছে, সেখানে কোনো স্টার কাস্ট নেই, কিন্তু স্টার কাস্ট একটাই, মানুষই বানিয়েছে তাদের হিরো, মানুষই বানিয়েছে তাদেরকে সুপার। কারণ এখানে একটা সুন্দর গল্প, পঞ্চায়েতে নেই কোনো অ্যাকশন, নেই কোনো ক্রাইম থ্রিলার, স্যাক্রেড গেমসের মতো বা মির্জাপুরের মতো অ্যাকশন নেই, ভায়োলেন্স নেই, গুলিগোলা নেই, আছে গুলিগোলা হয়েছে পঞ্চায়েতে, কিছু গুলিগোলা বা ফাইট আমরা দেখেছি, কিন্তু সেই লেভেলের ভায়োলেন্স কিন্তু নেই। তো মানুষের মনে কিন্তু একটা জায়গা নিয়েছে, কী জন্য? সুন্দর একটা গল্প বলা, স্টোরি টেলিং, মেকিংটা খুব সুন্দর। স্টার কাস্ট নেই বলবো না, এটা বলাটাও ভুল, কারণ আমরা যদি দেখতে পাই, দুজন স্টার কাস্ট দেখতে পাবো, রঘুবীর যাদব এবং নীনা গুপ্তা, অভিনেত্রীর নাম বলে নীনা গুপ্তা, ইনি রয়েছেন। এছাড়া বাকি দুজন যারা রয়েছে তারা কিন্তু যথেষ্ট ভালো শিল্পী, কেউ থিয়েটার থেকে, কেউ ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে কেউ রয়েছে, সম্ভবত যিনি ভূষণ ক্যারেক্টারটা করছেন, একটা আওয়াজ আমরা শুনলাম, যেহেতু আমাদের এই কারণেই এটা করা, এক্স্যাক্টলি, এবং এইটাই তো ন্যাচারাল জিনিস ভাই। হ্যাঁ, এই শব্দটা কিন্তু ভীষণ প্রাসঙ্গিক, কারণ পেছনে একটা মানে কতদিন পরে বলতো মানে ট্রেনের হর্ন শুনলাম, আর একটু থামালাম তোকে, মানে বললি বলে নামটা মনে পড়লো একজনের, রঘুবীর যাদব। এই রঘুবীর যাদবকে আমরা ছোটবেলায় কিসে দেখেছি বলতো? বাংলা একটা সিনেমাতে, দামু ছবিতে, সম্ভবত তপন সিনহার ছবি, আমি ডিরেক্টর নাম মনে করতে পারছি না। তপন সিনহা কি, আমার ঠিক মনে পড়ছে না নাম, না তপন সিনহা নয়, আমার এই মুহূর্তে মনে পড়ছে না পরিচালকের নাম। আমার খুব ভালো লেগেছিল, ওতে আরেকজন খুব দারুণ অভিনয় করেছিল, মনোজ মিত্রও ছিলেন পুলিশ অফিসার হিসেবে, খুব সম্ভবত যদি ভুল না করি। আর ওতে একটা রোল পাঠ করেছিলেন একজন, পটাই চোর, সব্যসাচী চক্রবর্তী। মানে ওইরকম চরিত্র ওই মানুষটাকে খুব কম দেখেছি, কেন যে আর পেলেন না জানি না, পেলে বড় ভালো হতো। সব্যসাচী চক্রবর্তীকে আমি থিয়েটারে কমিক চরিত্রে দেখেছি, মানে হাসির চরিত্রে, কিন্তু পর্দাতে সেই অর্থে সেরকমভাবে পেলাম না, মানে ইউজ করলো না। বাঙালি এমনি সব, মানে কাউকেই সেরকমভাবে সব কিছুতে ইউজ করে না, আমরা টেকেন ফর গ্র্যান্টেড একটা জাতি সর্বক্ষেত্রে আর কি। আর তুই যেটা বললি যে শিল্পর দিক থেকে কি মানে ভাবতে হলো, দেখ একটা কথা বলি, মানে শিল্প নিয়ে প্রত্যেকটা যারা মানুষ শিল্প সত্তা নিয়ে বা শিল্পী, মানে এই ভাব নিয়ে যারা বেঁচে আছে, যারা বেঁচে নেই, প্রত্যেকেই মানবে কম বেশি, হয়তো নাও মানতে পারে। ব্যর্থতার পরিমাণ যদি বেশি না থাকে না, তাহলে তুই সাফল্যের পরিমাণ পাবি না, এটা শিল্প বলে না, যে কোনো ক্ষেত্রে। আর দ্বিতীয় কথা হচ্ছে, মানে আজকের দিনে দাঁড়িয়ে অন্তত কোনো মধ্যবিত্ত পরিবারে না, মধ্যবিত্ত পরিবারে শিল্প সত্তা নিয়ে বা শিল্প চর্চা করবে এই মনোভাব নিয়ে ভাবাটা বাতুলতা বা খুব অপরাধ আমি মনে করি। তার কারণ আমাদের না, মানে
বেড়ে ওঠাটা মানে না চাইলেও আনকন্ডিশনালি একটা দায়িত্বের মতো আর কি। এই দায়িত্ব থেকে আরেকটা দায়িত্বে, এই দায়িত্ব থেকে আরেকটা দায়িত্বে শিফট হয়ে হয়ে যাওয়া। আর দ্বিতীয় কথা হচ্ছে মানে তোর কেন কথাটা বললাম, তুই যদি খুব আজকে ধর তুই একটা বড় লোক ফ্যামিলি মানে হায়ার রিচ সোনার চামচ বা প্ল্যাটিনামের চামচ নিয়ে জন্মেছিস, তোর কিন্তু শিল্প চর্চা বা যে কোনো সেক্টরে যাওয়াটা তোর কাছে কোনো অসুবিধা নেই। খোল্লা তোর কাছে হচ্ছে কোট আনকোট মানি ব্যাকিংটা রয়েছে। তোর ফ্যামিলি হোক যে ব্যাপার, সে পা না পা এটা তোর রয়েছে, এই ডেসপারেটনেসটা তুই দেখাতে পারবি। আর একটা হয় তুই যদি কোনো গরিবের ঘরে জন্মাস, সেখানে কিন্তু তোর মানি ব্যাগের ডেসপারেটনেসটা নেই, কিন্তু তুই জন্ম থেকেই ডেসপারেট যে আমাকে কিছু না কিছু করতে হবে। মিডিল ক্লাসের ক্ষেত্রে কি একটা লেগেছি, করছি করবো, যাচ্ছি যাবো। আমাদের বাবা মারাই আমাদেরকে কিন্তু একদিক থেকে সর্বনাশের মূলে ঠেলে দেয়। আমার ছেলে এইভাবে পড়বে, এইভাবে যাবে, এর বাইরে যাবে না, এত দূরে গেলে আমাদের কষ্ট, এইভাবেই বাঁচো বাবা, এইভাবেই ফ্যামিলি নাও, এইভাবে কাটাও। শিল্প ফিল্প পরে, ওই মাধ্যমিকের পরে হারমোনিয়াম তোর কি বলে আলমারির ছাদে, এই হচ্ছে শিল্প। তো কথাটা কোনো অংশে ঠিক, আবার এটা কোথাও একটু হয়তো আমি না বলবো। হ্যাঁ, নিশ্চয়ই। তার কারণটা হচ্ছে কি, তুই অনেকগুলো বড় বড় শব্দ বা প্রশ্নের ব্যবহার করলি যে মিডিল ক্লাস পরিবারে থেকে শিল্প নিয়ে কিছু করার লক্ষ্য বা সফল হওয়ার যে স্বপ্ন দেখা, মানে এইরকম বলিস নি, বাট মানে তুই মানে এটা তো আমার ব্যক্তিগত কথা বললাম, আমি সবার ক্ষেত্রে বলছি না। আমি বুঝতে পেরেছি, আমি তোর কথাটা এক্সপ্লেন করার চেষ্টা করছি। সেটা হলো যে তোর কথার বক্তব্য যেটা দাঁড়ায় যে মিডিল ক্লাস বাড়ি থেকে বেরিয়ে আসা বা জন্ম নিয়ে শিল্পের উপর, সংস্কৃতির উপর কিছু করার স্বপ্ন দেখা, সিনেমা বা সঙ্গীত বা থিয়েটার অভিনয়, ভিন্ন ভিন্ন ক্ষেত্র রয়েছে, নৃত্য, ডান্সের উপর কিছু করে সফল হওয়ার যে স্বপ্ন দেখা, সেটা তোর মনে হয়েছে কোথাও যে এটা একটা রিস্কি বা খুবই চ্যালেঞ্জের। কারণ এখানে একজন শিল্পী হওয়ার জন্য যে পরিমাণ লড়াই করার সাপোর্টটা দরকার, মনে হয় কোথাও তোর মনে হয়েছে যে পরিবারের পক্ষে সেটা দেওয়া সম্ভব নয়, তাই সেটা তোর পক্ষে অপরাধ। যথাযথ একটা কিছু তো তোর কাছে একটা ক্লিয়ারেন্স বা যুক্তি রয়েছে, সেটার জন্য তুই কথাটা বলছিস। কিন্তু আমি এখানে আমার একটু আপত্তি রয়েছে। সে আপত্তির কারণটা হলো এটাই যে দেখো, আমি নিজেও মিডল ক্লাস বা এমন একটা বাড়ি থেকে এসেছি, বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম থেকে। তো সেখানে আমি একটা সময় যেটা করতাম, খুব মজার একটা বিষয়, আমরা হয়তো টপিক থেকে বেরিয়ে যাচ্ছি, পঞ্চায়েতের টপিকটাকে আমি সবটাই টপিক, অবভিয়াসলি, কিন্তু পঞ্চায়েত নামটাই সমস্ত। আমাদের এই কনভারসেশনটা কেউ শোনেন বা দেখেন, তাকে তো ভালো লাগতে হবে, এবং ভালো লাগার জন্য একটা কী হয়, কন্টিনিউটি। তাই প্রতিটা জিনিসের কিন্তু একটা কন্টিনিউটি বা ধারাবাহিকতা থাকা দরকার। যোগসূত্র না থাকলে এগোয় না জিনিস। অবভিয়াসলি যোগসূত্র, কিন্তু একটা ধারাবাহিকতা না থাকলে কিন্তু যে কোনো আড্ডা বা যে কোনো কাজই মনে হয় যে ভাই বিরক্তিকর বা বোরিং, যেটাকে আমরা বলি। তো এই জিনিসটা বোরিং হবে না। আমি যে বিষয়টা তুলে ধরবো স্টেপ বাই স্টেপ, সবারই ভালো লাগবে জিনিসটা শুনতে। হ্যাঁ, কতটা সত্যি বা মিথ্যে পঞ্চায়েতের টপিকে তো অবভিয়াসলি আমি ব্যাক করবো, কিন্তু পঞ্চায়েত কেন এলো কথাগুলো সেগুলো আমি বলছি পরে। তবে এখন আমি মেন যে কথাটা তো সেটা বলি, যে মধ্যবিত্ত বাড়ি থেকে জন্ম নিয়ে বা বেরিয়ে এসে পরিবার থেকে বিলং করে শিল্পসত্তা নিয়ে কিছু করা যায় কিনা, এটা তোর মতে কোথাও ঠিক হলে আমার মনে কত একটা আপত্তি রয়েছে। সেটা হলো যে আমি যেহেতু নিজে একজন বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম থেকে আসা একটা ছেলে, তো এবং হচ্ছে মুসলিম বাড়ির ছেলে, কিন্তু ধর্মটা কিন্তু কোনো ম্যাটার করে না শিল্পের ক্ষেত্রে। আমি আবারও বলছি, ধর্মের একটা বিষয় নয়, তবুও বলছি, কারণ আমাদের ধর্মের একটা কালচার রয়েছে। মুসলিম সম্প্রদায়ের কাউকে আমি আঘাত করছি না, ছোটো করছি না, এটা কেন বারবার বলছি কথাটা, যাতে কোনো ভুল বার্তা না যায়, সেজন্য এটা আমার বলা। তো মুসলিম পরিবারে জন্ম নেওয়ার পর কি হয়, একটা দায়িত্ব থাকে, 5 ওয়াক্ত মানে 5 বার নামাজ পড়ার একটা দায়িত্ব থাকে। তো আমি হয়তো সেটা কোথাও করে উঠতে পারিনি। আমার কথা মনে হয়েছে যে মানে নামাজ 5 বার পড়তে হবে, অবভিয়াসলি পড়াটা উচিত, কিন্তু আবার তোর ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, এটা তো ঠিক আছে, কিন্তু আবার আমার মনে হয়েছে যে অবশ্যই নামাজ পড়া যেতে পারে বা ভগবানকে ডাকা যেতে পারে। সেটা কি, সেটা কিন্তু নিজের আগে কাজ, যে কর্ম, পড়াশোনা, সেটাও কিন্তু আমার কাছে ভগবানকে আমি কিভাবে ডাকবো সেটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। এক্স্যাক্টলি, আমি বিষয়টা ক্লিয়ার করে দিই। তো এটা তো গেল বিষয়। এবার মুসলিম ধর্মের মানুষজন কিন্তু একটু ধর্মপরায়ণ, ধর্মের প্রতি একটু ওনারা মানেন, একটু পালন করেন। আমি কোথাও হয়তো সেই জায়গাটা আমার একটু পরিবর্তন আসে, কারণ আমি ক্লাস 8-9-এ চলে যাই শালদিঘা বিবেকানন্দ মিশনে। সেখানে পড়াশোনা করতে গিয়ে আমি বিভিন্ন রকম সংস্কৃতি সংস্পর্শী বই পড়া,
খেলাধুলা বিভিন্ন জায়গায় আমার খুব ভালো লাগে। আমি এমন একটা পরিবেশ পাই, এই পরিবেশটা থেকে আমার মনে হয়েছিল যে ক্রিকেট খেলার ক্যাপ্টেন হয়ে ওঠা বা অনেক কিছুই, এই জিনিসগুলো আমার মধ্যে একটা মনে পরিবর্তন আনে। তখন আমি ধর্মের প্রতি আকৃষ্টতা থেকে একটু বেরিয়ে আসি। তো এবার যেটা প্রধান আমাদের কথা হলো যে মধ্যবিত্ত পরিবারে শিল্প নিয়ে এগিয়ে যাওয়াটা অবভিয়াসলি চ্যালেঞ্জিং, কিন্তু আমি আজকে নাটকের সঙ্গে যুক্ত থেকেছি, কোনোদিন মঞ্চে সেভাবে অভিনয় করিনি, কিন্তু কথানাটিকা করেছি। তো তার পেছনে কিন্তু কিছু মানুষের অবদান আছে। আমার এক বন্ধু রাজেশ সেন, যার নাম আমি বারবার নেবো, যার জন্য আমার কলকাতা আসা। আমি একটা সময় কী হতো না, গ্রামীণ যে ছেলেপিলেরা হয়, ঘড়ি আমাদের বড়জোড়াতে না, বাঁকুড়া জেলার বড়জোড়াতে ঘড়ির একটা ব্যাপার হতো, ঘড়ি কাটাকুটি। তো ঘড়ি যখন কেটে যেত আমরা ঘড়ির পেছনে পেছনে ছুটতাম, ঘড়ি লোটা, যেটা চলতি ভাষা বলা হয় ঘড়ি লুটতে হবে। আমার ওই অভিজ্ঞতা আছে। হ্যাঁ, তো এই ঘড়ি লোটার যে বিষয়টা, এটা ভীষণ মজার একটা বিষয় ছিল। তো আমাদের বড়জোড়াতে গ্রাম্য 16 আনা বলে একটা ব্যাপার রয়েছে, পঞ্চায়েত। তো গ্রাম্য 16 আনার একটা বিশাল বড় ময়দান আছে, মাঠ রয়েছে, ভীষণ অনেকগুলো জমি রয়েছে। সেখানে একটা বাঁধ বা পুকুর রয়েছে, রাজার বাঁধ বলে পুকুরটাকে। আমি জানি না রাজা কে ছিলেন, আমার জানা নেই, বাট আমার এই নামটা ছোটবেলা থেকে শুনে আসছি, রাজার বাঁধ। এখন হয়ে গেছে ভুবনেশ্বর ময়দান হয়ে গেছে জায়গাটার নাম। তোর নাম রাজা, সেটা তো ভাই সাথে তার কোনো জীবনে আমি সেই যোগ্য মানুষ নই ভাই। তো এখন কথা হচ্ছে যে সেই ময়দানে আমি ঘড়ি লুটতে বেড়াতাম। তো আমি একদিন হঠাৎ একজন মানুষ সংস্পর্শ ছিলাম, আমাদের লোকালের একজন দাদা, মালঞ্চ রাজ নাম, মালঞ্চদা। তো মালঞ্চদা বললেন যে, আমাকে বললেন, আমি দাদা ছিলেন দুতলা বাড়ির উপরে, তার বাড়ির উপরে দুতলায় ছাদে ছিলেন। তো আমাকে বললেন, ভাই শোন, আমি এলাম। আমি দাদা কিছু বলছো? বলছে আমাকে, উনি ছাদ থেকে নেমে এলেন, আমার হাতে বলটা ধরালেন, আর ওনাদের ব্যাট ছিল, আমাকে বল কর। সেই যে ক্রিকেট খেলা শুরু হলো, আমি ঘড়ি লোটা বন্ধ করে দিলাম। তা আমি একটা ক্রীড়ার সঙ্গে যুক্ত হলাম, খেলার সঙ্গে যুক্ত হলাম, ক্রিকেট। সেই থেকে রাজেশের সঙ্গে আমার আলাপ ক্রিকেট খেলতে গিয়ে, ঠিক আছে। তো আস্তে আস্তে কী হলো, আমার জীবন থেকে যে জিনিসগুলো ছিল সেগুলো দূরে চলে যাচ্ছে। ধর্মকে আমি বিদায় জানিয়েছি সেটা না, ধর্ম থেকে একটা দূরত্ব রইলো, কিন্তু ধর্মের প্রতি আমার শ্রদ্ধা রইলো। ধর্মকে আমি মানি, এখনও মসজিদে আমি যাই, ঈদ মহরমে আমি যাওয়ার চেষ্টা করি, এবং মুসলিম সম্প্রদায়ের মানুষের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা অবশ্যই রয়েছে। আমি কোনোদিন সে মানুষকে বলি না যে তুমি নামাজ পড়বে না, এটা কখনোই না, ব্যক্তিগত সিদ্ধান্ত, ধর্মটা নিজে নিজে একদম। কিন্তু আরেকটা বিষয় হলো যেটা, যে আমি আস্তে আস্তে আমার জীবন থেকে কিছু খারাপ বলবো না, কিছু পরিবর্তন আসতে থাকলেও ঘড়ি লোটা বন্ধ করলাম, আমি ক্রিকেট খেলা শুরু করলাম, বই পড়া শুরু করলাম। আমার সাথে যে বন্ধুটির আলাপ হলো রাজেশ সেন, সে তার সংস্পর্শে থেকে আমি নাটকের পার্টটা পেলাম। নাটক কী, সাহিত্য কী, সেটা ও আমাকে বোঝালো। ওর হাত ধরে আমি কলকাতায় আসতে শুরু করলাম, লন্ডনে আমরা একসঙ্গে সময় কাটালাম, সিনেমার সম্বন্ধে অনেক বেশি আমরা ডিসকাশন করলাম। তখন আমরা একসঙ্গে পথনাটক করছি। আমি মঞ্চে ওঠার আমার সাহস নেই, ভীষণভাবে ভীতু। আর যে কথা বলছি এই সাহসটা আমার ছিল না। এটা আমি ডেভেলপ হয়েছে দমদমার এক ইনস্টিটিউটে। আমি অ্যাঙ্কারিং শিখতে যাই, অমিত দা, ওনার নামটা মানে আমি গুরু মনে করি। আরেকজন আমার ছিলেন শিক্ষক। আমি সৌভাগ্যক্রমে একজন বিখ্যাত মানুষকে পেয়েছি আমার মানে অ্যাঙ্কারিং লাইফের, বা আমার একটা স্বপ্ন ছিল যে আরজে হব, যদিও সে স্বপ্ন কোথায় হারিয়ে গেছে আমি জানি না। বাট আমার সাথে একজন ভীষণ বড় মানুষের আলাপ হয়, যিনি আমাকে শিখিয়েছেন, অ্যাঙ্কারিংয়ের সাহসটা দিয়েছেন। অনেক মানুষই আছে, তার মধ্যে এই মুহূর্তে রিপাবলিক বাংলার একজন বড় সংবাদ পাঠিকা মীনাক্ষী দেব, তার কাছে তিনি তখন কলকাতা টিভিতে ছিলেন, ওনার কাছে আমি অ্যাঙ্কারিংয়ের পার্ট পাই। তো উনি কি খুব সম্ভবত অয়নদার স্ত্রী? হ্যাঁ, অয়নদার কি স্ত্রী সেটা আমি ঠিক জানি না, উনি তার বাগদত্তা সেটা বলতে হচ্ছে না, হতে পারে, যাই হোক আমার মনে, তবে হতে পারে। আমি মীনাক্ষীদির সংস্পর্শে ছিলাম, শিখেছিলাম ওনার কাছ থেকে অ্যাঙ্কারিংয়ের বিভিন্ন টিপস পেয়েছি। উনি আমাদের, যেহেতু উনি বড় একজন সংবাদ পাঠিকা, তো উনি বেশি সময় দেননি। দূরদর্শনের বিভিন্ন আমি অ্যাঙ্কারদের পেয়েছি ট্রেনিংয়ের সময়। তো সেই সময় অ্যাঙ্কারিংটা শেখার সময় আমাকে কিছু স্যার বলেছিলেন যে ঈর্ষণীয় জিনিস। তো যে অ্যাঙ্কারিং মানে যে মুখস্থ বলতে হবে এমনটা না, একটা ভালো কথা বলেছিলেন যে বলতে গেলে পড়তে হয়, আর পড়লে তুমি তোমার মস্তিষ্কে জিনিসটা থাকবে, তুমি বুঝতে পারবে, তোমাকে মুখস্থ করতে হবে না। তো আমি সেই জিনিসটাই আজও চেষ্টা করি, যে সব অ্যাঙ্কারিং বা শোয়ের জন্য স্ক্রিপ্ট লাগে না। আরেকজন গুরুকে আমি পেয়েছিলাম, ইয়াং ট্যালেন্টেড, তিনি আজও অভিনয় করছেন, ফেসবুকে আমি দেখি, দেবোত্তম, সম্ভবত ওনার নাম দেবোত্তম দাস বা দে। উনি আমার মানে আমাকে উনি কী বলবো গ্রুম করেছিলেন, মানে এত ইনফ্লুয়েন্সার পার্সন উনি, এত কম বয়সে এত কিছু ম্যাচিওর হন কি। উনি জুহি চাওলার ইন্টারভিউ নিয়েছেন, আমার অ্যাঙ্কারিং ক্লাসের শিক্ষক ছিলেন দেবোত্তম দা, ওর নামটা মনে পড়ছে না। তো
দমদমে এসে আমি অ্যাঙ্কারিংটা কিছুটা শিখেছিলাম, যেহেতু আরজে হওয়ার একটা স্বপ্ন আমার ছিল। ওই রেডিও জকিদের মতো আমিও বলবো। আপনি শুনছেন বিগ 92.7 FM, আমি আরজে রাজা আপনার সঙ্গে। আর এই মুহূর্তে ওয়েদার কিন্তু ভীষণভাবে মন খারাপ করে যাওয়ার একটা ব্যাপার, বৃষ্টি শুরু হচ্ছে শহর জুড়ে। আমি আপনার জন্য ডাকছি 5টা গান, এই ধরনের একটা স্বপ্ন আমারও ছিল, যাক সেটা কোথাও হারিয়ে গেছে, বা সেটা ম্যাটার করে না। এই স্বপ্নটা তো রইলো কী করে? তো হ্যাঁ, অ্যাকচুয়ালি মেন যে গল্পটা, রাজেশের জন্য আমি ইন্সপায়ার, রাজেশের জন্য আমার হিন্দিটা চ্যালেঞ্জ ছিল যে হিন্দিটা বলতেই হবে। না, আমি তোকে জিজ্ঞেস করলাম এই রেডিওতে যে আরজি হবে, এই ভূতটা তোর ছোটবেলা থেকে না মাঝ বয়সে এসে? অ্যাকচুয়ালি আমার এই ভূত বলবো না, অদ্ভুত একটা ভালো লাগা ছিল। যেহেতু আমি গ্রামে থাকতাম, তো আমি গ্রামই মনে করি, যেহেতু আমার এলাকাটা শিল্পাঞ্চল, দুখানা কলিয়ারি ব্লক এবং অনেকগুলো নামী প্রতিষ্ঠান রয়েছে, অনেক কিছু রয়েছে, তো শিল্পাঞ্চল বলবো, বা আমি গ্রাম বলেই মনে করি। গ্রাম বলতে একটা ভীষণ ভালোবাসা থাকে গ্রামের সাথে। শুধু গ্রাম তো আর গ্রাম না রে ভাই, গ্রামের মধ্যে একটা অদ্ভুত একটা ফিল থাকে, একটা প্রাণ থাকে। রেডিও হচ্ছে তো ছোটবেলার একটা মানে প্রথম বন্ধু বলতে পারি। সেটা কারণ হচ্ছে যেহেতু আমি গানকে ভালোবাসতাম এবং রেডিওর সঙ্গে থেকে না আমি ভীষণ জিনিস শিখেছি, পেয়েছি। সেটা হলো কি, যে গান শুনতে শুনতে বিভিন্ন সিঙ্গারদের আমি চিনেছি। আমি তোকে বলি, শ্রেয়া ঘোষালের কণ্ঠ আমি বলে দেবো শুনে, আমি সবাই শ্রেয়া ঘোষালকে চেনে, আমি শ্রেয়া ঘোষালের গান শুনে বলে দেবো, শফকাত আমানত আলীর কণ্ঠ শুনে বলে দেবো, সিরাজ উপ্পালের কথা শুনে বলে দেবো, আতিফ আসলাম, সোনু নিগম, এদেরকে তো ভাই রাখে না। এমন এমন সিঙ্গার আছে যেমন মোহিত চৌহান, যার গান শুনে বলে দেবো এটা মোহিত চৌহান। আরও আমি সিঙ্গারদের নাম বলছি তোকে, আমাকে রেডিও শিখিয়েছে সিঙ্গার কারা, চেনো এদেরকে, আমাকে বলে রেডিও। তোর সাথে আমার এই বিষয়টা খুব মিল। আমি ছোটোবেলাতে মানে অনেক একটু বুড়ো বয়স অব্দিও এসে আমি ছোটোবেলাতে আমি রেডিও শুনতে শুনতে অঙ্ক করতাম, আমার মনে আছে। আমি রেডিও না শুনে ঘুমোতাম না, রেডিও শুনে খেতাম না, টিভির থেকে বেশি রেডিও দেখতাম। একটা সময় বাড়িতে টিভিও ছিল না, মানে সেটাও একটা ইতিহাস। যাই হোক, তো ওই রেডিও যে আমাকে কত কিছু, মানে এই রেডিওতে আমি রম্যগীতির গান শুনেছি, এই রেডিওতে নাটক শুনেছি, তুইও শুনেছিস, তারপরে আজও শুনি, এখনো হয়। এই রেডিওতে মানে আমি বাংলা গানের আর কি মানে বিপ্লব শুনেছি আর কি। বিপ্লব তো দেখিনি, রেডিওতে শুনতে হয়। বাংলা গানে বিপ্লব শুনেছি, মানে অন্তত মানে মান্নাদের যুগ থেকে ধরলাম, তখন তো শোনা হয়নি, তারপর থেকে ধরছি আমি। 80s যুগ থেকে ধর 2009 পর্যন্ত আমি ধরলাম, 9 কি 10, এই অবধিও রেডিওতে যে আমি বাংলা গান শুনেছি, সেই রেডিওকে এখন মিস করি আমি। সেই রেডিওকে কেন মিস করি, তার কারণ হচ্ছে এখনকার রেডিওতে মানে অন্তত কলকাতার রেডিও স্টেশনগুলোতে, প্রাইভেট যে রেডিও স্টেশন FM যেটাকে বলে ফ্রিকোয়েন্সি মডিউলেশন, তো সেখানে এখন আর বাংলা গান হয় না তথাকথিতভাবে। রেডিও নিয়ে কিছু কথা বলবো, আমি এটা করবো না, আর বড় গল্প আছে রেডিওর সাথে আমার ভীষণ প্রিয়। এখন বিজ্ঞাপন বেড়ে গেছে স্বাভাবিকভাবে ইনকামের দিক থেকে, কিন্তু সেটা বেড়ে গেলে আমার মনে হয় বাংলা গান কনসেপ্টলি চালানো উচিত। ভীষণ কষ্ট পেয়েছিলাম রেডিওর একটা মানে একটা সময় আসে, রেডিওর একটা, যে কারণে আমি শোনাটা কমিয়ে দিয়েছি। অপসারণ বা পিছিয়ে পড়া রেডিওর একটা সময়। কি হয় না, রেডিও আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, বিদায় নিচ্ছে আমাদের কলকাতা থেকে, আস্তে আস্তে আমাদের দেশ থেকে বিদায় নিচ্ছে রেডিও আস্তে আস্তে। সেই বিষয়টা আমি বলবো একটা বড় কথা। বিদায় হয়তো নেবে না, কিন্তু রেডিওর ধরনটা পাল্টে যাচ্ছে। মানুষ এখন মানে দেখে শুনে বোঝে না। আগে যেরকম আমরা শুনে অনুভব করতাম, এখন দেখে তারপরে অনুভব করে তারপরে শুনি। জীবনটা এখন এইরকম হয়ে গেছে।